আমাদের আজকের টপিক কি বলতো? আজকের আমাদের টপিক হলো ইলেকট্রন বিন্যাস। কি বিন্যাস বলতো? ইলেকট্রন বিন্যাস। তোমার ছোট ক্লাসে পড়ছো যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়, তাই না? আমরা দেখছি যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়। তো ওটাই আমরা আজকে একটু দুইটা জিনিস দেখবো। কয়টা জিনিস? একটা সহজ জিনিস দেখবো, একটা কঠিন জিনিস। যদি এই টপিকটা আসলে উচিত ছিল কার বলতো? পরের অধ্যায়ের হলে পদার্থবিদ্যা, ধর্ম এবং রাসায়নিক বন্ধনের বিষয়টা ওখানে আমরা পড়বো, তবে বিস্তারিত পড়বো না। এখানে আমার একটু বিস্তারিত দেওয়া আছে টপিকটা, ঠিক আছে? অনেকে আবার ওখানে গিয়ে পড়ায়, এখানে পড়ায় না, এরকম আছে বিষয়টা। তো আমরা আজকে এখানে দেখবো, এখানে আমরা দুইটাই দেখবো। ইলেকট্রন বিন্যাসের কয়টা নিয়ম আছে বলতো? মুখেই বলি আমি। ইলেকট্রন বিন্যাসের দুইটা নিয়ম আছে, একটা কি বলতো? একটা আধুনিক পদ্ধতি, একটা সর্বাধুনিক পদ্ধতি। তোমরা যেটা জানছো ছোট ক্লাসে, ক্লাস 10-এ এটা পড়ছিলে হলো সর্বাধুনিক পদ্ধতি। তোমরা একটা জানছিলা, অবশ্যই জানছিলা, পরে বলতেছি, মনে না থাকলে মনে করে দিব। যেটা জানছিলে সেটা হলো সর্বাধুনিক পদ্ধতি। এবং তোমরা যে একটা দেখো, একটা যে তোমরা একটা দেখো না, পর্দার সামনে দেখো না, এই পর্দার সামনেটা যেটা দেখতে পাও তোমরা স্বাভাবিকভাবে যেটা হিসেব করো, এটা মেনলি বোরের পর্দার সামনে। কার পর্দার সামনে? বোরের পর্দার সামনে আমরা বলি। তো এই পর্দার সামনে যেটা আছে, তো এটা মেনলি সর্বাধুনিক পদ্ধতিটা প্রয়োগ করা আছে। কিসের পদ্ধতি? হ্যাঁ, 18টা গ্রুপ 7টা পর্যায়। এটা কি বলতো? সর্বাধুনিক পদ্ধতি। এটা কিন্তু আমরা জানি কিভাবে পর্যায় বের করতে হয়, কিভাবে গ্রুপ বের করতে হয়, জানি না? ওকে। আর একটা পর্দার সামনে আছে, তাদেরকে বলা হয় আধুনিক পর্দার সারণী। কি বলা হয়? আধুনিক পর্দার সারণী। সেখানে একটু আমরা জানবো, সেখানে আবার অন্যরকম বিষয়, বুঝছো? সেটা একটু আমরা জানবো, এখন দেখি। তো দুইটাই জানবো, আগে এটা শিখে পরে সাধারণ, মানে আগে যেটা হলো সর্বাধুনিক এটা আগে শিখে পরে আমরা আধুনিকটা দেখবো। তার আগে আমাদের জানতে হবে যে আসলে ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ কি। বিভিন্ন এমসিকিউ আসে, ইলেকট্রন বিন্যাসের সাথে কি করা যায়। মেনলি মৌলের যোজ্যতা নির্ণয় করা যায়। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কি নির্ণয় করা যায় বলতো? যোজ্যতা। যোজ্যতা নির্ণয় করা যায় মানে যোজনী তুমি নির্ণয় করতে পারবা। কি নির্ণয় করতে পারবা? এখন কথা আসে যে যোজ্যতা এবং যোজনীর মধ্যে পার্থক্য কি, আসে না? যোজ্যতা এবং যোজনীর মধ্যে পার্থক্য বলতে পারবা কি? যোজ্যতা যোজনী তো একই না। শোনো, যোজ্যতা মানে যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায় আসলে? যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন, এটাই। আর যোজনা, হ্যাঁ, ওটা যোজ্যতা ইলেকট্রন আর যোজনী দুইটা আলাদা জিনিস, বুঝতে পারছো? সেটা বলে। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন, অর্থাৎ শেষ কক্ষপথ ইলেকট্রনকে কি বলি আমরা? যোজ্যতা ইলেকট্রন। আর যোজ্যতা বলতে বা যোজনী বলতে কি বোঝায়? মেইনলি একটি মৌল আর আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়া। একটি মৌল অপর যে কয়টা মৌলের সাথে যুক্ত হতে পারে তাকে কি বলা হয়? যোজনী। আরো একটু ভালো করে বলি, কোন একটা পরমাণু না, ওটাই তো ছোট বাচ্চার কথা বললাম। তো মিল ওটাই। আর একটা ভাবে বলা যায় যে কি, কোন একটা মৌলে শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন যে কটা থাকে, কি থাকে? তাহলে দেখো, যেটা বলতেছিলাম যে আমাদের ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ কি কি, যেটা দেখলাম মৌলের যোজ্যতা নির্ণয় বা যোজনী নির্ণয়। আর এটা কি বলতো? পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। এটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি করি আমরা বলতো? পর্যায় সারণীতে মিলে অবস্থান নির্ণয় করি। আর একটা জিনিস বলতেছিলাম একটু আগে, আসলে যোজনীটা কি হলো যে কোনো একটা মৌলের শেষ শক্তি স্তরের অযুগ্ম ইলেকট্রন। সেটা হতে পারে দুইটা কন্ডিশনে, একটা নর্মাল কন্ডিশনে, একটা হলো উত্তেজিত অবস্থা, ঠিক আছে? অর্থাৎ উত্তেজিত অবস্থা নেওয়ার কারণে আমরা দেখি কোনো একটা মৌলের একাধিক কি থাকতে পারে? যোজনী থাকতে পারে। আমরা দেখবো যেমন কার্বনের যোজনী কয়টা? দুইটা, 2 এবং 4। ওকে। যদিও আমাদের জৈব যৌগের মধ্যে শুধুমাত্র চতুর্থ যোজনী প্রদর্শন করে, আর কোনো যোজনী প্রদর্শন হয় না। অজৈব যৌগের ক্ষেত্রে 2ও কখনো প্রদর্শন হয়। যেমন যদি বলি কার্বন মনোক্সাইড, এখানে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড 4, কিন্তু কার্বন মনোক্সাইড কত? 2। ওকে। তাহলে এখন দেখো, পজিটিভ টপিকটা বললাম কি, মৌলের সক্রিয়তা নির্ণয় করা। মৌলের সক্রিয়তা নির্ণয় করা। ঝামেলা হয়ে গেল, ভাইরা একটু মন খারাপ না করবে, কিছুদিন থেকে যাই না প্রোগ্রামে, কোনো কাজ করি না। দেখো, মৌলের সক্রিয়তা নির্ণয় করা যায়। ওকে। মৌলের যোজ্যতা নির্ণয়। তো আসলে যোজনী নির্ণয় যদি বলি আমি, তো এটা আমরা মোটামুটি সবাই জানি যে শেষ শক্তি আছে যে কটা আমরা অযুগ্ম ইলেকট্রন পাবো সেটাকে। আর যদি আমরা উত্তেজিত করতে, তখন আমি একটা যেহেতু বিষয়টা আসলো, কি বলছে? পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যোজ্যতা স্তর বলা হয়। এবং যোজ্যতা স্তরে যে কটা ইলেকট্রন ইলেকট্রন অংশগ্রহণ করে বা থাকে তাদেরকে কি বলে আমরা? যোজ্যতা ইলেকট্রন বা যোজনী বলে থাকি, ঠিক আছে? যোজ্যতা স্তর, আর যে কটা থাকবে তাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। আর অযুগ্ম যেটা তাকে বলা হয় আমরা যোজ্যতা বা যোজনী বলে থাকি, বুঝতে পারছো বিষয়টা? তো এখন আমরা দুই একটা পরমাণু ক্ষেত্রে দেখি যে আসলে যোজনীটা কি। যদি মনে করে দেখো, হাইড্রোজেন ইলেকট্রন কত বলো তো? 1। তাহলে প্রথম শক্তি স্তর আছে 1s, তাহলে একটাই মানে 1। অক্সিজেনের ক্ষেত্রে দেওয়া আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কত বলো তো? 8। তাহলে এটা কি হবে? 1s2 2s2। তা পি কয়টা ভাগ আছে? 3টা, 2px 2py 2pz। এখন দেখো আর কয়টা আছে বলছো? 2টা 4টা শেষ হলো, আর 4টা আছে। তাহলে একটা একটা করে দাও। আমরা জানি কার নীতি? এটা হুন্ডের নীতি। কার নীতি? একটা করে যাবে, গেল।
তারপরে কি করবে আরেকটা যাবে অযুগ্ন কয়টা হলো দুটো এর জন্য তার যোজনী কত দুই ওকে এটা ক্লিয়ার এখন আপনার কার্বনের ক্ষেত্রে দেখবো একটু ব্যতিক্রম দেখি কার্বনের ক্ষেত্রে কার্বন কত 6 তো কার্বন দেখো 1s 2 2s 2 2px 2py 2pz তাহলে কি 1 ঠিক আছে না আচ্ছা তার মানে যোজনী কত কিন্তু আমরা আসলে বহুল প্রচলিত যে যোজনী সেটা কি 4 সেটা কিভাবে হয় এটাকে আমরা উত্তেজিত করতে হয় কি করতে হয় শক্তি প্রয়োগ করে উত্তেজিত করতে হয় বিভিন্ন কন্ডিশন উত্তেজিত হয় তখন কি হবে এই দেখো কখন মানে একই শক্তি স্তরে প্রধান শক্তি স্তরে থাকতে হবে কি একই প্রধান শক্তি স্তর এখানে দেখো একই প্রধান শক্তি স্তর শেষেরটা কত 2 কত বলো তো এখানে 2 আছে তো যেহেতু একই প্রধান শক্তি স্তর এখানে আছে ইলেকট্রন আছে আর এবারে ফাঁকা জায়গা পড়ে আছে জোড়া সো আমরা কি করব এখানে অর্ধপূর্ণ করে ওখানে দিয়ে দিব তাহলে এখানে তখন কি এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে এখান থেকে একটা ইলেকট্রন চলে যায় কি হবে এখানে 1 হবে এখানে কি হবে 1 হবে সবগুলো অর্ধপূর্ণ হয়ে গেল ঠিক আছে তখন কত হলো যোজনী শেষ কক্ষপথে আমরা জানি শেষ কক্ষপথের অযুগ্ন ইলেকট্রন শেষ কক্ষপথে এসও শেষে পিও শেষে তাই না এতে দুইটা মিলিয়ে বলি কত হবে 4 এইভাবে আমরা একই মৌলের একাধিক যোজনী হতে পারে অনেক আবার 3টা যোজনী হয় কিভাবে বলি আমি একটা শুধু আমি বলতেছি না একটু উদাহরণ দিচ্ছি মনে কর এস আছে পি আছে ডি আছে সবগুলা একই শক্তির শেষ শক্তি স্তরের তারা মনে করো যে আমাদের কি ছিল যে এটা মোটামুটি পূর্ণ ছিল উত্তেজিত করলে কি হবে এটা থেকে এটাতে চলে আসবে আসলো আর উত্তেজিত করলাম এস এতে দুটো ছিল না এটা ডিয়াতে আসলো তাহলে বুঝছো 3টা কন্ডিশন হচ্ছে দাঁড়াচ্ছে কয়টা স্টেপ আছে কয়টা 3 কন্ডিশনে তা 3 যোজনী প্রদর্শন করবে 3 কন্ডিশনে 3 যোজনী প্রদর্শন করবে এটা 3টা যোজনী হয়ে থাকে বুঝতে পারছো ওকে তো এখন এগুলা তাহলে বুঝতে পারছো নাকি ওকে সালফার 2 4 6 প্রদর্শন করে ওকে তো এখন দেখো মৌলের পরমাণু বহিস্থ স্তরে অযুগ্ন ইলেকট্রনকে কি বলি আমরা যোজনী বলে থাকি বুঝতে পারছো মেইনলি যোজনী বলে থাকি ওকে শেষ এখানে তো পরমাণুর পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এখন যেটা বলবো আমি তোমাদের একটা শর্টকাট পদ্ধতি শিখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শর্টকাটে বলছিলাম নাকি তোমাদের তোমাকে বলছিলাম তোমাদের বলা হয় না তো ওটা আমি শর্টকাটে একটা শেখাবো পাশাপাশি তোমাদের আমি এটা আগে শিখাই তোমাদের বই যেটা শিখে আসছো আমরা জানি দেখো এই যে এটা 2টা পদ্ধতি আছে আমাদের ইলেকট্রোমেশন কয়টা আমাদের অবস্থান কয়টা পদ্ধতি আছে 2টা একটা বললাম আধুনিক একটা হলো সর্বাধুনিক আধুনিকটা দেখি আধুনিক পর্যায় সারণীতে মৌল সমূহকে পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে কয়েকটি উলম্ব কলামে আর কয়েকটি সারিতে ভাগ করা হয়েছে উলম্ব কলাম সমূহকে গ্রুপ বলা হয় আমরা জানো আর এটাকে সারি বলা পিরিয়ড বলা এগুলো না বলি দেখো মোট 9টি গ্রুপে কয়টি ভাগ করা হয়েছে কোনটা এটা আধুনিক কি আধুনিক কয়টা গ্রুপ বলো তো 9টি গ্রুপ মনে রাখতে আধুনিক কয়টা গ্রুপ 9টা তাহলে কিন্তু দেখো আধুনিক আর সর্বাধুনিক বিষয় কিন্তু আলাদা আধুনিকের থেকে পরে আপডেট হচ্ছে কি সর্বাধুনিক আধুনিকের কয়টা আছে সর্বাধুনিক কয়টা আছে 18টা কিন্তু আগে কয়টা ছিল 9টা এবং 7টি কি বলো তো পর্যায় তো এটা মনে রাখতে হবে 9টি গ্রুপ 7টি পর্যায় এই 9টি গ্রুপের মধ্যে আবার 1 থেকে যেটা আছে কত 8 1 থেকে 8 এবং একটা বলা হয় 0 9 নাম্বারটা কি বলা হয় 0 টাকার নিষ্ক্রিয় মূল্য যারা থাকবে 0 তে নিষ্ক্রিয় মূল্য কয় থাকবে 0 তে থাকবে ওকে 1 থেকে 7 পর্যন্ত আবার কি বলতো 1 থেকে 7 আবার প্রতিটি কলাম গ্রুপে একটা করে মানে মূল্য থাকে কি থাকবে সিঙ্গুলার 1 থেকে 7 পর্যন্ত প্রতিটি গ্রুপ এ এবং বি দুটি গ্রুপে ভাগ করা এটা মনে রাখতে হবে 1 থেকে যে বি আছে 1 থেকে 7 আছে 7 এর এ আছে মানে 1 এর এ আছে 1 এর বি আছে 2 এর বি আছে 2 এর এ আছে তো প্রতিটার দুইটা করে ভাগ আছে 1 থেকে 7 অবধি ভাগ আছে এ এবং বি অর্থাৎ 1 এর এ আছে 1 এর বি আছে আবার যদি 5 এর ধরি 4 এর ধরি 4 এর এ আছে 4 এর বি আছে তো 1 থেকে 7 অবধি এই পর্যন্ত আছে এরকম আছে কত পর্যন্ত তা 8 এ কি নাই 8 এ কোনো ভাগ নাই 8 এ কি ঘটে পরপর 3টা মৌল ঢোকে পরপর 3টা মৌল মানে একটা গ্রুপে 3টা মৌল থাকে কয়টা গ্রুপে একটা গ্রুপে কয়টা মৌল থাকে 3টা মৌল পরপর থাকে বুঝছো আর এইগুলো প্রত্যেকটা কি বলতো একটা গ্রুপে একটা করে মৌল থাকে আর এটা কি হবে একটা গ্রুপে 3টা মৌল থাকে বুঝতে পারছো ওকে 10 মিনিট ওকে এটা এখানে একটা ইনসার্ট করলে ভালো হতো একটা তো দেখো যেটা বললাম কি আধুনিকের মধ্যে কি থাকবে তাহলে আমাদের আধুনিকের মধ্যে 9টি গ্রুপ থাকবে তার মধ্যে কি থাকবে 9টি গ্রুপ এবং 7টি পর্যায় থাকবে এর মধ্যে দেখলাম হলো 1 থেকে 7 নাম্বার 8 নাম্বার গ্রুপ
থাকবে কি সাধারণ মৌলের জন্য, আর একটা জিরো গ্রুপ থাকবে, সেটা হলো কি বলতো নিষ্ক্রিয় মৌলের মধ্যে। আবার 1 থেকে 7 বললাম যে এর মধ্যে 1 থেকে 8 অবধি কি থাকবে সাবডিভিশন থাকবে এ এবং বি, আর 8-এর কোনো সাবডিভিশন থাকবে না। 8-এর মধ্যে পর্যায়ক্রমে কয়টি মৌল ঢুকবে 3টি। তো আমি তোমাদের একটা যদি এর মধ্যে দেখাই, এখানে দেখো পিরিয়ডিক টেবিল, এটা মেনলি একটা কি সর্বাধুনিক দেওয়া আছে বোরের পর্যায় সারণী। তো এখানে দেখবে 1 থেকে কয়টা আছে বলো তো 18টি আছে। ওকে, এই 1 থেকে 18টা আছে এবং 7টি পর্যায় আছে। তো এখানে দেখো এই 1 থেকে 18টার মধ্যে আবার কি আছে আমাদের আধুনিকটাও দেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ কি 1-এর এ, আবার দেখো এই পাশে দেওয়া আছে কি বলতো 1-এর এ দেওয়া আছে, আবার এখানে 1-এর বি দেওয়া আছে, ঠিক আছে। ওকে, 2-এর বি আছে, বুঝতে পারছো। আবার দেখো এখানে 2-এর এ, 1-এর এ, 2-এর এ, তারপরে এগুলো দেওয়া আছে, আবার 3-এর এ, 4-এর এ, এগুলো দেওয়া আছে। মানে এগুলো মানে কি, এগুলো হলো কি আধুনিক পদ্ধতি। তো এখানে দেখো এরকম মনে করো 1-এর এ, 1-এর এ এবং 2-এর এ, এভাবে এর আছে কি 7টা আছে, আবার বি ওর কি আছে 7টা আছে, আবার একটা আছে ও আছে, কি আছে ও আছে। আর একটা জিনিস বললাম কি বলতো 8 আছে। 8 কয়টা আছে 3টা। এই দেখো এখানে 8-এ দেখো পর্যায়ক্রমে এখানে কয়টা আছে বলতো 3টা, কিন্তু 8 3টা কত বলতো 8, 8-এর বি 3টায়, 8-এর বি 8 কিন্তু 3টা, এখানে বিষয় মনে রাখতে হবে কয়টা বলতো 3টা 8 আছে। ওকে, এটা মনে রাখতে হবে 3টা 8 কয়টা 3টা 8 আছে। ওকে, এখন দেখো নিষ্ক্রিয় মৌল ও তো আছে এখানে, ধরো ওই যে এখানে এই যে 18 নম্বরটা, হ্যাঁ এই যে এটা তো 8-এর এ, হ্যাঁ এটা তো ভুল করছে এরা। 8-এর এ বিল লিখছে। তাহলে দেখো এখানে, তাহলে দেখো এখানে, তাহলে এটা কি হবে বলতো এরা তো 50 সালে ভুল 3টা হোক, ওখানে টাইমিং মিস্টেক আছে লেখস। তাহলে বুঝতে পারছো এটা। ওকে, তাহলে এইটুকু হলে হবে। ওকে, তাহলে এটা হবে আমাদের, এটা এরকম হবে, এটা এরকম হবে না, এটা ভুল আছে, ঠিক আছে। জিরো হবে। তো এটা এরকম, তো এখানে কিন্তু পরপর কিন্তু একটা দিলেই হতো, ঠিক আছে। তোমাদের বই দেখবা শুধু একটা লেখা আছে, কি লেখা আছে যে 8 নাম্বার লেখা আছে, তোর বই থেকে 8-এর বি দেওয়া আছে, শুধুমাত্র 8-এর বি দেওয়া আছে। শুধু দেখো 8-এর বি দেওয়া আছে, 3টা মিলে একটা, ঠিক আছে, একটা বারবার লিখছে। তো এটা বুঝতে পারছো, আমি একটু বারবার দেখাই দিই। তো এরকম। আর এখন দেখি আমরা, এটা তো বুঝলাম, একটা আমরা বিস্তারিত পরে দেখতেছি। শোনো, একটা বিস্তারিত আমরা একটু পরে দেখতেছি কিভাবে আমরা ইলেকট্রোনিক্সটা করব। তার আগে আমরা দেখি কি বলতো, আচ্ছা আমি এখন ওটাই দেখি, আধুনিকটা আগে শেষ করি, তাই না, যেহেতু একটু বললাম। তো আসলে কীরকম ভাবে আমরা আধুনিকটা ইলেকট্রোনিক্সটা করে থাকি। প্রথমে দেখো আধুনিক পর্যায় সারণী কীভাবে কাজ করে। এটা 1 নম্বর কি গ্রুপে মৌলের অবস্থান নির্ণয়, গ্রুপে মৌলের অবস্থান নির্ণয়। তার আগে আমি পুরো পর্যায় নির্ণয়টা আগে পড়ে নিই। কী করবো, পর্যায় নির্ণয়, অর্থাৎ ইলেকট্রোনিক্স করলে শেষ শক্তি স্তর যেটা বের হবে সেটাই কি বলতো, শেষ শক্তি স্তর যেটা বের হবে সেটাই হলো আমাদের পর্যায়, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রোনিক্স করলে শেষ শক্তি স্তর যেটা বের হবে সেটা হলো পর্যায়। যেমন এখানে দেখো যে জিঙ্কের ক্ষেত্রে দেখো শেষ শক্তি স্তর কত আছে 4 না, পর্যায় 4। এটা দেখো স্ক্যান্ডিয়ামের কত আছে 4, ঠিক আছে। আবার অন্যগুলোর ক্ষেত্রে যেটা পাবো না, যার ক্ষেত্রে যেটা পাবো সেটা কি হবে তার শেষ শক্তি স্তর। এগুলো সব দেখতেছি। এই যেটা ক্ষেত্রে দেখো কত কোলিনের ক্ষেত্রে শেষ শক্তি স্তর কত 3, তার মানে তার পর্যায় কত 3। ওকে, এটা বুঝতে পারছো। তো পর্যায় নির্ণয় কিন্তু একদম সহজ। মানে তুমি যে পড়ছিলা যে সর্বাধুনিক পড়ছিলা ওই একই নিয়মে। তা আধুনিক ক্ষেত্রে দেখি যদি আমরা গ্রুপ নির্ণয়টা একটু ক্রিটিক্যাল আছে, মনে রাখতে হবে কয়েকটা বিষয়। এটা ক্ষেত্রে কি বলতো, 1 নম্বরে দেখো কি বলছে, সর্ববৈশিষ্ট্য স্তরে যদি এস এবং পি অরবিটাল থাকে, কি ঠিকই থাকে বলতো এস এবং পি, এবং ইলেকট্রন যদি মনে করো এসে প্রবেশ করে, এসে কি থাকতে পারে 1 থেকে 2 থাকতে পারে। তাহলে 1 থাকলে 1 নম্বর গ্রুপে থাকবে, 2 থাকলে 2 নম্বর গ্রুপে থাকবে, সাথে পিও থাকতে পারে। পি কি করতে পারে, তাহলে পি যখন থাকবে তখন মানে এটা কি 2 পূর্ণ আছে, 2 পূর্ণ আছে না, 2 এটা থাকবে তখন হলো আমাদের 2 পূর্ণ আছে। তাহলে 2টা, তার মানে 2 আছে, এটা কি থাকতে পারে 1 থেকে 6 থাকতে পারে না। তাহলে এস এর মধ্যে যত থাকবে তত গ্রুপ নাম্বার তত, আর এস এবং পি যখন একত্র থাকবে তখন কি হবে, এস এবং পি করবো, যোগ করবো, যত হবে তত, ঠিক আছে, যত হবে তত। তাহলে এখানে দেখো, তো এখানে কি বিষয়, মানে পুরা 6 হবে না, একটা মিস্টেক আছে এখানে, পুরা 6 পর্যন্ত হবে না, 6 হলে 8 হয়ে যাচ্ছে, কত হচ্ছে তাহলে 5 পর্যন্ত হিসাবটা ধরবো, কত পর্যন্ত 5 পর্যন্ত হলে কত হবে, তাহলে 2 এবং এস পি এর মধ্যে কি থাকতে পারে সর্বোচ্চ 1 থেকে 5 পর্যন্ত, যত থাকবে তত ইলেকট্রন হবে তার গ্রুপ সংখ্যা। যেহেতু আমাদের তো এটা কিন্তু আধুনিক না, এটা সর্বাধুনিক না, এটা হলো আধুনিক। তাহলে কি হবে আমাদের, এটা হবে গ্রুপ সংখ্যা। তাই আমার বিষয়টা দেখো, এর বৈশিষ্ট্য স্তর এস এবং পি উপস্তরে 1 থেকে 7টি ইলেকট্রন থাকবে। কত, 1 থেকে 7টা ইলেকট্রন থাকে, 7টা থাকতে হলে অবশ্যই কি থাকতে হবে, পি এর মধ্যে সর্বোচ্চ 5টা, এসে তো 2টা থাকবে।
থাকলে কি হবে, যথাক্রমে তারা 1 থেকে 7 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হবে। কত গ্রুপ? 1 থেকে 7 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছো? 1 থেকে 7 এ বি সাব ডিভিশন পরে দেখতেছি। তাহলে তারা কি হবে 1 থেকে 7, এর মধ্যে কেউ যাবে এতে, কেউ যাবে বিতে, এটা পরের ব্যাপার। তা গ্রুপটা দেখতে আমরা গ্রুপটা দেখতেছি, সাব ডিভিশনটা পরে দেখতেছি। তো দেখো সোডিয়ামের ক্ষেত্রে যদি দেখি আমরা, সোডিয়ামের শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে বলো তো? এস এর মধ্যে। তার মানে কি S1 মানে গ্রুপ কত? 1। ক্লোরিনের ক্ষেত্রে যদি দেখি এস এবং পি আছে, কত আছে? 7। তার মানে গ্রুপ কত? তার গ্রুপ হবে 7। ওকে, তারপরে দেখো এস এবং পি তে যদি কত হয়, 8টা হয়ে যায়। কত হয়ে যাবে? 8টা মানে কি নিষ্ক্রিয়, 8টা মানে তার মানে সে 0 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হবে। এস এবং পি তে যদি 8টা হয় তাহলে 0 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হবে। যেমন নিয়নের ক্ষেত্রে কত শেষে 8 মানে 8 নম্বর গ্রুপে। ওকে, আবার দেখো শেষ, এখন মনে করো এস পি দিন শেষ, এখন কি আছে? ডি আছে। তাহলে ডি এবং এস কি বলো তো? ডি এবং এস, ডি এবং এস এ যদি হয় ইলেকট্রন কত থেকে বলো তো? ডি যখন এস হিসাব করবে এমনিতে কি হবে বলো? 3 এর বেশি হবে। কি হবে? 3 অথবা 3 এর বেশি হবে। তখন ডি এস মানে কি? এস পূর্ণ হইতে ডিতে যায়, মানে 2 আছে এখানে অবশ্যই, তারপরে এখানে মানে অবশ্যই 3 থাকবে অথবা তার থেকে বেশি থাকবে, তাই না? তাহলে এখানে তাহলে এটা এমনি মনে রাখতে হবে 3 থেকে 7 কত? 3 থেকে যদি 7 হয় তাহলে যে কয়টা ইলেকট্রন থাকবে ডি এবং এস মিলে আমাদের গ্রুপ নাম্বার কত হবে? তত হবে। অর্থাৎ এস এবং ডি মিলে যে কয়টা ইলেকট্রন হবে তত নাম্বার গ্রুপে হবে। কত অবধি? 7 ইলেকট্রন অবধি। 3 থেকে 7 ইলেকট্রন অবধি। বুঝছো? তাহলে দেখো এখানে কত হবে? এস ক্যান্ডিমের ক্ষেত্রে যদি দেখি আমরা, এখানে তো এস এবং ডি আছে, ঠিক আছে? তাহলে কত? 3। তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ হবে 3। ওকে, আবার যদি দেখি, ঠিক আছে এস এবং ডি আছে, কি আছে? হ্যাঁ, ডি এবং এস আছে বা এস এবং ডি আছে, কিন্তু ইলেকট্রনটা কি 7-এর বেশি হয়ে গেছে। বেশি কত? 8 থেকে 10। 8 থেকে 10 বেশি হলে আবার হবে না, 8 থেকে, তখন কি হবে? সবাই কি করবে? 8 নম্বর গ্রুপে যাবে পর্যায়ক্রমে। বললাম না 8 নম্বর গ্রুপের ভাগ কয়টা? 3টা। পর্যায়ক্রমে 3টা ঢুকে যাবে। দেখো আয়রনের ক্ষেত্রে যদি 26 কত আছে এখানে? 8। তাহলে এটা হলো কি 8 নম্বর গ্রুপের প্রথম মৌল। তাহলে প্রথমটা পরেরটা এটা দেখো কত? কোবাল্টের ক্ষেত্রে কত? 9। তার মানে কি হবে? এটা পরেরটাই হবে, 8-এর পরেরটাই। 9-টা এটাও 8-এরই হবে। বুঝছো? তাহলে কত হচ্ছে? 8, 9, 10 অবধি এস এবং ডি এতে যদি ইলেকট্রন কত হয়? 10 অবধি হয়, সেক্ষেত্রে আমাদের কোথায় প্রবেশ করবে? সবই 8। তো কথা হলো যে 10 পার হয়ে গেছে, কত হয়েছে? 10 পার হয়েছে, তখন কি হবে? 10 পার হয়ে গেলে আর ডি হিসাব হবে না। কি হবে না? ডি হিসাব হবে না। এস এবং ডি ইলেকট্রন যদি আমাদের এই 10 পার হয়ে যায় সেক্ষেত্রে আর ডি হিসাব হবে না। তখন শুধু এস হিসাব হবে। কি হবে? ডি মানে 10 পার হয়ে যাওয়া মানে কি? ডি পূর্ণ হয়ে গেছে। আর পূর্ণ ডি কখনো হিসাব হবে না, এটা মনে রাখতে হবে। পূর্ণ ডি কখনো হিসাব হবে না। এটা দেখো, দেখো আমরা কপারের ক্ষেত্রে যদি হিসাব করি, এখানে কি ডি পূর্ণ না? দেখো এস এবং ডি, দেখো আগের মতোই তো এস আর ডি গঠনটা। ইলেকট্রন টোটাল কত হয়েছে? 11টা না? 10-এর বেশি হয়ে গেছে। 8, 9, 10 থাকলে কি হবে? যোগ করব, 8 হবে সব। 8, 9, 10 থাকলে যোগ করে 8-এ বসাই দিব। কিন্তু যখন 10-এর বেশি হবে তখন কি হবে? আর ডি হিসাব হবে না। কি হবে? শুধু এস। কত আছে? S1। তাহলে কি হবে? শুধুমাত্র 1-এর হবে। বুঝছো? তাহলে এরকম, কারণ 10-এর বেশি হলে আমাদের বুঝতে হবে এখানে ডি পূর্ণ। 10-এর বেশি হলে ডি পূর্ণ। ওকে, তো এটাই ছিল আমাদের ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসটা তারপরে আচ্ছা সবগুলো বলে আমি একটা সামারি দিই নাকি? এখন তো উপগ্রুপটা আসলে কিভাবে নিয়ে করবো? এই যে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম না, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি শেষ যেটা আছে, শেষ ডিটা যদি ডি আসে, ইলেকট্রন বিন্যাস করার পরে যদি শেষের ডিটা পূর্ণ থাকে, আংশিক পূর্ণ থাকে, কি থাকবে? আংশিক পূর্ণ বা খালি থাকে, যদি মানে কিছু আছে ডি এর মধ্যে, তাহলে যদি হবে কি হবে? এটা আমাদের এটা হয়ে যাবে তোমার ওটা বি হয়ে যাবে। সরি, যদি মনে করো পরমাণু মানে এ কি হবে? যদি ডি যদি উপস্থিত না থাকে আর নাই, বুঝছো, সেক্ষেত্রে কি হবে? ডি উপস্থিত মনে করো আগে পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে হবে এ। আর ডি যদি কি থাকে, যেটা বলছিলাম আংশিক পূর্ণ থাকে, সেক্ষেত্রে কি হবে? বি হবে। অর্থাৎ ডি আছে মানে কার্যাধীন অবস্থায় আছে বা পূর্ণতার অবস্থায় আছে, ইলেকট্রন প্রবেশ করতেছে বা শেষ ইলেকট্রন ডিতে প্রবেশ করছে। যদি এরকম হয় সেক্ষেত্রে কি হবে? আমাদের বি হবে। আর যদি ডি নাই, শেষে ডি নাই অথবা ডি আছে সেটা আগে পূর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? এ হবে। আমরা একটু উদাহরণ দেখি। মানে D10 হলে হ্যাঁ, যদি মনে করি এটাই কপারে কোথায় চিন্তা করি, D10 এটা পরে আসি। এই যেটা দেখি, মনে করো ক্লোরিন কথা জিজ্ঞেস করি, কত এটা বলো তো? ডি নাই। তার মানে ডি নাই মানে কি? কত এ হবে? এখন দেখো তো এখানে কি আছে? এস এবং পি আছে, কত আছে? 7 আছে, মানে
7 হবে। যদি 8 হতো তাহলে কি হতো 0। মানে এটা শুধু ডি এর উপর হ্যাঁ। নির্ভরশীল। ওকে, পরেরটা দেখো কি আছে বলো তো, গ্যালিয়াম, বড় একটা মনে নিলাম। এখানে কি আছে বলো তো, এস এবং পূর্ণ আছে। পি আছে, কত আছে 3, তাহলে গ্রুপ কত হবে 3, কিন্তু কত আছে কি বলতো ডি পূর্ণ, তার মানে কি হবে এ হবে। এ হবে। আবার দেখো বি এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে কি হবে দেখো, বললাম কি ডি থাকবে কি আংশিক পূর্ণ থাকবে, অর্থাৎ ডি তে প্রবেশমান থাকবে। এখানে তো ডি পুরো পূর্ণ। স্ক্যান্ডিয়াম দেখো এসে গেছে, পরে ডি আছে, তাই না, আংশিক পূর্ণ আছে, মানে কি হবে 3, B হবে। 3 কি হবে 3 এর বি। এটাকে দেখো যদি কি হবে, এটা ডি ফুল পূর্ণ। হ্যাঁ কেন বলো তো, কারণ এটা যে ইয়ে হবে না। মানে কি এটা কেন বি লিখলাম বলো, বি তো এটা কি হওয়ার কথা ছিল বলো তো। লাস্টটা হচ্ছে হলো ডি তে যায়, কারণ না। 4s আগে আসে তারপরে 3d যায়। হ্যাঁ এটা কেন হবে বলো তো, এটা কি হওয়ার কথা ছিল বলো তো, এই হওয়ার কথা না, পূর্ণ। তবে এটা মনে রাখতে হবে শেষ ইলেকট্রনটা কোথায় গেল, 3d তে শেষ ইলেকট্রনটা কোথায় গেল, কারণ এটা প্রবেশমান বোঝাচ্ছে, বুঝছো, শেষ ইলেকট্রনটা আমি বোঝাচ্ছি যে দিতে গেল। এটা সাদা লিখছি। হ্যাঁ হ্যাঁ, শেষ ইলেকট্রনটা যেখানে যাবে, কথা হলো যে শেষ ইলেকট্রনটা যদি ডিতে যায়, এটা তো বললাম একটু যে শেষ ইলেকট্রন কোথায় গেল, যদি ডিতে যায় সেক্ষেত্রে কি হবে, সেটা ডি হয়ে যাবে। ইলেকট্রন বিন্যাসে যদি বি হবে, ইলেকট্রন বিন্যাসে যদি শেষ ইলেকট্রনটা তখন- যদি তখন যেটা ডিতে যায় পূর্ণ থাকুক বি বা হবে, অর্ধপূর্ণ থাকুক, হ্যাঁ, কোনো ইয়ে না। আর বাকি সব ক্ষেত্রে কি হবে, এ হবে। যদি আগে পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে এ হয়ে যাবে, তার শেষ ইলেকট্রন তো দিতে যাচ্ছে না, অর্থাৎ যেটা বুঝলাম আমরা সামারি, যদি শেষ ইলেকট্রন দিতে যায় তাহলে সেটা ডি, বি হবে। এই বি হবে, তো বি হবে, শুধু ডি বলতেছি, তাহলে বি হবে। ওকে, আর পর্দায় তো বলতে হলি, এখন একটা আমরা সামারিতে আসি, আমরা একটু সামারিতে আসি। এটা আচ্ছা। তাহলে কি কি শিখলাম, আমরা প্রথমে শিখলাম যে ইলেকট্রন যদি পর্যায় পর্দায় তো শিখলাম, পর্দায় হলো শেষ ইলেকট্রনটা যে শক্তি স্তরে যাবে সেটা হলো পর্যায়। গ্রুপের ক্ষেত্রে কি শিখলাম, এস এবং পি, যোগ করে এস এর পি 1 থেকে 7 ইলেকট্রন থাকলে গ্রুপ হবে কি, ওই যেটা যত ইলেকট্রন থাকবে ততটা থাকবে। এখন দেখলাম এস এবং পি মিলে কি হলো আমাদের 8টা ইলেকট্রন হয়েছে, কত হবে 8টা। তাহলে কি হবে, যখন 8টা হবে তখন নিষ্ক্রিয়, কি হবে নিষ্ক্রিয়, মানে জিরো, মানে জিরো ওতে হবে, কি হবে ওতে। এখন কথা হলো এস পি দিন শেষ, এখন কি আসলো ডি আসলো, অর্থাৎ ডি আর এস বা এস আর ডি যদি আসে সেক্ষেত্রে দেখবো এদের কত, এস আর ডি যখন একত্র ধরবো তাহলে অবশ্যই ইলেকট্রন কত থাকবে, 3টা থাকতে হবে। 3 থেকে 7। তাহলে 3 থেকে যদি 7 হয় সেক্ষেত্রে কি হবে, যে কয়টা ইলেকট্রন আছে সেই কয় নাম্বার গ্রুপ। বা আর যদি ইলেকট্রন যদি এস এবং ডি মিলে, এস এবং ডি মিলে যদি 8 9 10 হয় সেক্ষেত্রে কি হবে, সবাই যাবে 8-এ, কত নাম্বার যাবে 8 নম্বরে। ওকে, এখন যদি ইলেকট্রন যদি কত হয় 10-এর উপরে যায়, 11-এর উপরে যায়, সেক্ষেত্রে কি হবে আমাদের বলো তো, শুধু সেক্ষেত্রে হিসাব হবে না, কি হবে না, বাদ যাবে। হিসাব চলবে না, কার হিসাব চলবে না, ডি এর, তখন শুধু আমরা এস দিয়ে ধরবো, হিসাব। বুঝছো, এস ধরবো। আবার পি ধরলে তখন এস আর পি ধরবো, বিষয়টা এরকম, এইভাবে আমরা করি। আর এ আর বি কিভাবে ধরলাম, এটা হলো ডাইরেক্ট সহজ কথা, শেষ ইলেকট্রন যদি দিতে যায় তার মানে বি, শেষ ইলেকট্রন দিতে গেলে বি, বাকি সব ক্ষেত্রে এ, শেষ ইলেকট্রন দিতে গেলে বি, আর বাকি ক্ষেত্রে এ। ওকে, বুঝতে পারছো, ওকে, এখানে কিছু নাই। এখন দেখি একটা আমরা আধুনিকটা দেখবো, আধুনিক তো দেখলাম। না আর সর্বাধুনিক দেখবো। সর্বাধুনিকটা কেমন আমি লিখে দিই এখানে, ওখানে একটা চার্ট আছে তোমাদের, চার্টে দেখতে পারবো, তো আমি তোমাদের একটা বুঝাই দিই আর কি, এখানে আমি তোমাদের এখানে বুঝাই দিই, শর্টকাটে হয়ে যাবে। সর্বাধুনিকটা আসলে কেমন, এটা হলো মনে করো যে যদি এসে যদি যায়, এসে কত হতে পারে 1 থেকে 2 না, তাহলে একটা হলে 1 নম্বর গ্রুপে, 2 হলে 2 নম্বর গ্রুপে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে ধরি, লিথিয়াম কত ছিল 3 না, 1s2 2s2, তো 2 এর কত আছে 1, তার মানে সে কয় নম্বর গ্রুপে 2 এর। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি ধরি, ম্যাগনেসিয়াম 2, হ্যাঁ ম্যাগনেসিয়াম 12 না, হ্যাঁ, তাহলে 12 যদি ধরি ম্যাগনেসিয়াম, তাহলে কি হবে বলো তো, 1s2 2s2 2p6 3s2, তাহলে কত আছে বলো তো, সে এস আছে, এসে কত 2, তার মানে গ্রুপ কত হবে 2। আর পর্যায়ে জানোই শেষ শক্তি অবস্থা যেটা থাকবে সেটা হবে তাদের পর্যায়। ওকে, এটা বুঝলাম। এখন আমরা এস বললাম, এস যদি এভাবে থাকে, এখন কথা হলো এস এবং পি আছে, কি আছে, তাহলে এটা 2 আছে, এটা কি 1 থেকে 6 আছে, এখন আর 5 না, কি আছে বলো তো 1 থেকে 6, যে কত ইলেকট্রন থাকবে সেই কটা গ্রুপ। S plus কিন্তু একটা ঝামেলা আছে, 10 যোগ করা কিন্তু একটা ঝামেলা আছে, কেন বলো তো, ঝামেলা হলো এই যে আমরা দেখতেছি যে কটা ইলেকট্রন সেই কটাই থাকার কথা, কিন্তু ঝামেলা হলো কি, এই দেখো 2 নাম্বার গ্রুপ পর্যায়ে 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে একটা ঝামেলা দেখো, কি দেখো এখানে দেখো কয়টা জায়গা ফাঁকা আছে বলো, কয়টা করে ফাঁকা আছে, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা 10টা করে ফাঁকা। তাহলে মনে করো বেরিলিয়ামের পরে যে আসবে, তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করি কত হয় দেখো তো, কত এটা বেরিলিয়াম কত 4 না,
1s 2s2 শেষ। তাহলে এস এ কত আছে? দুইটা। তাহলে তার কত গ্রুপ? 2। বোরনের ক্ষেত্রে কত হবে তাহলে? 5 না? বোরন 5। তাহলে কত আছে? 1s2 2s2 2p1। তাহলে sp টোটাল যোগ হয় সেটা হওয়ার কথা না? কত? 3 হওয়ার কথা, আসলে 3ই হওয়ার কথা। বাট আমরা কি গ্রুপটা সাজানো হয়েছে আমাদের মাঝে কি হয়েছে? 10টারও ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের 10টারও ভাগ করে কোথায় দেওয়া, ফাঁকা করে কোথায় স্থান দেওয়া হয়েছে? তাহলে 10 যোগ করে দিতে হবে না তাকে? তাহলে এই জন্য কি করতেছি আমরা? 3 সাথে যেহেতু 10 ঘর পরে দিছি, এই জন্য 10 যোগ করে আমরা দিলাম, যে তাহলে যেটা হবে 13 হলো। তার মানে সে 13 নম্বর গ্রুপে অন্তর্ভুক্ত হচ্ছে। আসলে এটা আমরা যেহেতু 10 ঘর ফাঁকা আছে জন্য আমরা 10 ওই ওখানে 10 যোগ করে অ্যাড করে দিয়েছে, বুঝতে পারছো? কার ক্ষেত্রে? গ্রুপ 2 এবং 3 এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যদি 2 আমাদের মানে পর্দায় 2 এবং 3 এর ক্ষেত্রে আমরা তো ইলেকট্রন বিন্যাস করে অবশ্যই পর্দায়টা আগে দেখবো, তাই না? পর্দায় কত হচ্ছে পর্দায়টা আগে নির্ণয় করি যে পর্দায় এত। পর্দায় যদি দেখি 2 এবং 3 এর মধ্যে আসছে, তখন এই কাজটা আমরা করে ফেলবো, বুঝতে পারছো? ওকে, এখন দেখো এটা এখানে জানলাম। এখন দেখো আমরা এস এবং পি তে জানলাম যত ইলেকট্রন থাকবে তত যোগ হবে, সাথে কি হয়? 10 যোগ হয়। এখন দেখো ডি তে যদি হয়, কিসে বলো তো? ডি তে। ডি যখন হবে, ডি এবং এস যখন হয় তখন একটা বিষয় খেয়াল রাখতে হয়। এখানে কিন্তু এস এস হয় কিন্তু ডি কি হয়? একটা অরবিটাল মানে একটা শক্তি স্তর কি হয়? কম হয়। তো আমরা এইভাবে লিখতে পারি 1 - n-1 আর এটা হলো ns, এরকম হয় না? তো এটা কত হতে পারে বলো? 1 থেকে 2, 1 থেকে 10 এরকম থাকতে পারে। ওকে, আবার এমন হতে পারে যে ডি n-1 ডি আবার ns n পিউ থাকতে পারে, সাথে পিউ থাকতে পারে। সেক্ষেত্রে কি হবে বলো তো? যদি এটা আংশিক পূর্ণ থাকে, পূর্ণ হয়ে গেলে তো এটা বাদ হয়ে যাবে হিসাব, ডি বাদ, বুঝছো? পূর্ণ থাকলে এটা বাদ হয়ে যাবে। পূর্ণ না হলে তো পি আসবে না। হ্যাঁ, পূর্ণ থাকলে এটা বাদ হয়ে যায়, তখন এস আর পি সুদ হিসাব হবে। কি হবে? এস এবং পি হিসাব হবে। কিন্তু তখন এই যে দেখুন মানে আংশিক পূর্ণ আছে, অর্ধপূর্ণ আছে, মানে এটা অর্ধপূর্ণ, ঠিক আছে? মানে 1 থেকে 9 আর কি মেইনলি। কত বলো তো? 1 থেকে 9 আর কি। তখন পি তো আসবে না, পি আসবে না, এস আসতে পারে। যদি ডি পূর্ণ না হয় শেষে গিয়ে এরকম ঝামেলা হয়, বুঝছো? শেষে গিয়ে ঝামেলা হয় শক্তির কারণে, পরে যায় শেষে গিয়ে ঝামেলা হয়, বুঝছো? শক্তির একটা ব্যাপার আছে না, শেষে গিয়ে দেখবে এরকম হয়। তো এখানে কি হবে আমাদের? হ্যাঁ, এরকম হয়। তো সেক্ষেত্রে কি হবে আমাদের? এখানে দেখো এস এবং টি এর যোগফল এখানে কি হয় বলো তো? আমাদের মানে ডি এবং এস এর যোগফল এখানে কি হবে? টি এস এবং ডি তিনটার যোগফলকে কি করবো? যত হবে ততই আমাদের আনসার। মানে যে পর্যন্ত পূর্ণ হয়নি ডি সে পর্যন্ত পিছনে সবগুলো ডি হিসাব হবে, বুঝতে পারছো? ডি যদি অপূর্ণ থাকে এরপরে যতগুলো থাকবে সবগুলো যোগ দিতে হবে ডির সাথে। হ্যাঁ, এরকম বিষয়টা ঘটবে আর কি। এটা হলো কি বলতো? সর্বাধুনিক পদ্ধতি। তাহলে এখানে কি দেখলাম? 1s মানে 1 থেকে 2 যেটা থাকবে ওটাই, তাই না? মানে এস 1 থেকে 2 এস পি, এটা দেখলাম কি বলতো? এটা 2 1 থেকে 6 যত থাকবে তত সাথে 10 যোগ। আর এটা দেখলাম কি আমাদের n-1 ডি এবং এস কত? 1 থেকে 2। আর এটা দিলাম কি n-1 ইন্টু ডি, তারপরে ns 2 n পি 1 থেকে 6 এরকম থাকে। সেক্ষেত্রে কি হবে আমাদের? যত ইলেকট্রন থাকে তত, মানে সবই এক হয়, যত থাকবে তত ইলেকট্রন, কিন্তু কোনটা ধরতে হবে শুধু এটা খেলে মনে রাখবা যে ডি যদি অপূর্ণ থাকে, ঠিক আছে, তাহলে সবগুলো যোগ করবো। ওকে, এটাই হলো। এটা আসলে এখন লাগে না ওইভাবে, সেখান থেকে প্রশ্ন কি আসে? তো আমি তোমাদের আসলে সহজ করে দিচ্ছি। এত কঠিন মনে হলো কিনা? কঠিন মনে হলো সমস্যা নাই, শর্টকাট দিচ্ছি যে এগুলো কোনো প্রয়োগ করতে হবে না। সেটা হলো কি দেখাবো কি, তাহলে এটা শিখতে না সময় চলে যাবে। আচ্ছা দেখো, এই যে যতক্ষণ অনেকগুলো নিয়ম বললাম না, সর্বাধুনিক যেটা বললাম ইলেকট্রোমিয়াস, মানে তোমাকে কোন একটা মূল্য দিলাম, বললাম তুমি তার অবস্থান নির্ণয় করো। কি দিলাম মনে করো? সাপোজ তোমাকে আমি বললাম যে অ্যালুমিনিয়ামের অবস্থান নির্ণয় করো বা জিঙ্কের অবস্থান নির্ণয় করো। তাহলে কিভাবে বের করব? এটা বের করার জন্য ইলেকট্রোমিয়াস করতে হয় না, তারপরে গ্রুপ পর্যায় নির্ণয় করতে হয় না, তবে লাগবে না একটা শর্টকাট টেকনিক। একটা জিনিস দেখো, এই পর্যায় সারণী খেয়াল করলে একটা দেখবা সর্বাধুনিক পর্যায় সারণীতে কি আছে বলো তো? আমাদের গ্রুপ আছে কয়টা? 18টা। পর্যায় আছে কয়টা? 7টা। একটা জিনিস খেয়াল করে দেখবা, প্রথম পর্যায়ে মানে মৌল কয়টা? 2টা। পরটা কয়টা? 8টা। পরটা কয়টা? 18টা। পরটা? তারপরটা? তাহলে দেখো এই যে বললাম প্রতিটা মৌলের যে আমাদের মৌল সংখ্যা, প্রতিটা পর্যায়ের যে মৌল সংখ্যা, প্রতিটা পর্যায়ের
মৌল সংখ্যা এগুলো আমরা এখানে লিখলাম। কি কি দাঁড়ালো? 2, 8, 8, 18, 18, 32, 32। এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। কি বলি বলো তো? ম্যাজিক সংখ্যা বলি। কেন ম্যাজিক সংখ্যা বললাম? এটা দিয়ে অনেক কিছু করা যায়, এটা দিয়ে অনেক কিছু করা যায়। 2, 8, 8, 18, 18, 32, 32। এটা তো শিখছো কিছু না? তাহলে শেখাই। তাহলে 2, 8, 8, 18, 18, 32, 32। এটা বলা হয়, এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। যাই হোক, উল্টা লিখছি আমি অনেক কিছুই। এটা 2, 8, 8, 18, 18, 32, 32। ঠিক আছে? তাহলে এটা আসলে কি সংখ্যাটা মনে রাখতে পারো। আর সংখ্যাটা কোথা থেকে নিয়ে আসলাম? প্রতিটা পর্যায়ের মৌল সংখ্যা। ওকে, এটাতে কি করব? এটাতে অনেক কাজ, অনেক সৃজনশীল সমাধান করা যায়, যে মৌলের অবস্থান নির্ণয় করা যায়, অনেক কিছু। তো মনে করো যেটা লিখলাম আমি, এটা একটা কি বিষয় খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যেটা অবস্থান নির্ণয় করার জন্য আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, এই যে আমাদের শেষ গ্রুপের মৌলগুলো মুছতে রাখতে হবে। আশা করি তোমরা সবই জানো, মুছতে আছে তোমাদের। নাহলে আমরা মৌলের পর্যায়ে ধর্ম রাসায়নিক বন্ধন ওখানে আবার কি নতুন করে মুছতে করাবো ছন্দ দিয়ে, এখন আর করাবো না এগুলা। তোমরা জানো আমরা জানি নিষ্ক্রিয় মৌল যেগুলো আছে 18 গ্রুপে, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আমরা জানি অর্গানিজম, তাই না? মিলে এই কটা মুছতে হলে হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, তাহলে এই কটা জানি। এখন এই কটার আমাদের কি জানতে হবে? একটু পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। কত এটা বলো তো? হিলিয়ামের 2, এটা কত? 10। এটা আর্গন 18, এটা 36। কিন্তু মুক্ত করতে হবে না। কি করতে হবে না? যোগ করে দিলে মুক্ত রাখবা, এটা মুক্ত রাখবা, বাকিগুলো মুক্ত করতে হবে না। আর মুক্ত না থাকলে সমস্যা নাই। মনে করবো এই যে এটা আসছে, যে 2 আসছে, ঠিক আছে? কত আসছে? 2। মনে করো আগে 0 ছিল, 0 থেকে 2 যোগ হয়ে এখানে আসছে। কত আসছে? আমরা পার্থক্য কি বলছিলাম বলতো? 2, 8, 8, 18, 18, 32, 32। তাহলে মনে করো আগে 0 ছিল, কিছুই ছিল না, আমার 0, 2 যোগ হয়ে কত হয়েছে বলো তো? 0 সাথে 2 যোগ করলে কত হয়? 2। তা হিলিয়াম কত হয়েছে? 2। ওকে, তার মানে এখানে 2 যোগ হয়ে আসছে। দেখো এখন হিলিয়ামের সাথে তাহলে পরে যোগ কি কোন পালা বললো? তাহলে 2 এর সাথে 8 যোগ করলে কত হবে? 10। তার মানে পরেরটা হলো 10। তো 10 এর সাথে পরে আবার আরেকটা কি যোগ দিতে হবে? 8। 8 সাথে যোগ দিলে কত হবে? 18। পরের পালা কি? 18। 18 সাথে 18 যোগ দিলে কত হবে? 36। তারপরে আবার কি বলো তো? 18 পালা, 36 সাথে 18 যোগ দিলে কত হয়? 54। এরপরে পালা কি? 32। 32 যোগ দাও 86, তারপর 32 যোগ দাও কত হবে? 118। তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে কি করতে পারি? তাদের পারমাণবিক সংখ্যাটাও বের করতে পারি। শুধু এটা না, যে কোনো গ্রুপের ক্ষেত্রে তো মনে রাখো, কার্বন যেটা আছে, আমরা তো মনে করো সন্দেহ মনে হচ্ছে কাশি গেলে সোনা পাবে, কাশি গেলে টিন পাবে, সোনা পাবে, যাই হোক কি মুছতে করো। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, মনে করে এটা বললাম, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, মুছতে করছি আমি সন্দেহ দিয়ে মনে করো। তাহলে মনে করো নলকূপের মানে নাইট্রোজেন, জানি নাইট্রোজেনের সবাই জানে কত? 7। 1 থেকে 10 তো সবাই জানে, তো 7। তার 7-এর পরেরটা কি হবে? ফসফরাস, তখন কত হবে? 8 যোগ তাহলে দেখো প্রথমে এর উপরে কিছু নাই, মানে কি আছে বলো তো? 2 আছে, মানে প্রথমে এর উপরে যেটা আমাদের প্রথম লাইন আসছে 2 নিয়ে আসে, প্রথম পর্যায়ে কি নিয়ে আসে? 2। তাহলে এখানে প্রথমে কি যোগ দিতে হয় বলো তো? এখানে কি যোগ দিয়ে আসবে বলো তো? 8 যোগ দিতে হবে। এর সাথে কি যোগ দিব? 1, 2 শেষ, তারপরে কি 8, সাথে সাথে 8 যোগ দিলে কত হয়? 15 15 সাথে 8 যোগ দিলে কত হয়? 33 23 15 সাথে 18 15 সাথে 18 দেওয়া লাগবে তো। শোনো, আসলে এখানে একটা মিস্টেক হয়েছে। দেখো আমরা এখান থেকে এখানে কি যোগ দিয়ে আসছিলাম? 8 না? এখান থেকে এখানে কি যোগ দিয়ে আসছি? তৃতীয় পর্যায়ে আসছিলাম কি দিয়ে? 8 না? তাহলে 1টা তো শেষ, 2ও শেষ, আবার কি 8ও শেষ না? এই পর্যায়ে আসছিলাম কি দিয়ে? 8 যোগ করে না, তাহলে 8 শেষ। তো আবার বলো কেন 8 শেষ? তাহলে এখন কি আছে? একটা 8 আছে, কয়টা 8 আছে? তাহলে 8 যোগ দিলাম কত হলো? 15। তারপর কি যোগ দিতে হবে? 18। 33। আবার কি যোগ দিতে হবে? 18। তারপর কি যোগ দিব? 32। তারপর দিলাম 32। ঠিক আছে? তারপর এই পর্যায়ের জন্য আমরা একটু সবসময় কি একবার 8 অপশন আছে, 1, 8, এর আগে আমরা শেষ করেছি 8, 2 আর 8 শেষ করে আসছি। তার এখানে আমরা হিলিয়াম পাইতে 2 যোগ করছি, আবার হিলিয়াম থেকে নিয়ন পাইতে কত যোগ করছি? 8। মানে এই গ্রুপ পাইতে আমরা 8 যোগ করছি। বলতে পারো তো ভাই এখানে আছেই 7, 8 যোগ করুন কেমনে? মনে করো ওটা ধরে নিতে হবে আমরা 8 যোগ করে আসছি। তাহলে এইভাবে তোমরা যে কোনো টাইমে কিন্তু যে কোনো গ্রুপের যে কোনো মূলের তোমরা এটা লাগে, অনেক সময় লাগে, তোমরা কি করতে পারো? পরামর্শ সংখ্যা বের করতে পারো। তোমাকে দেওয়া আছে এন্টিমনির কথা বলা আছে, এন্টিমনি, এটা মনে রাখার কোনো একটা জিনিস এখানে, কিন্তু তুমি বলতে পারতেছো তার পরামর্শ সংখ্যা কত। কিভাবে বলতেছো? তুমি তো জানো এন্টিমনি কোথায় আছে, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, তো আমরা জানি। তাহলে নলকূপের কি বললাম? নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান আসতেছে। তার মানে এটাকে আমরা কি পাইছি? এটা 7 পাইছি, একবার 8 যোগ করে, তাহলে এটা 8 যোগ দিলাম, এটার জন্য আবার 18 যোগ দিলাম, এটার জন্য আবার 18 যোগ দিলাম, অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যে কোনো ভাবে যে কোনো সময় মানে আমরা পর্যায় সারণীর সকল মৌলিকই বের করতে পারি, পারমাণবিক
সংখ্যা বের করতে পারি। ওকে, ইজিলি বের করতে পারি। ওকে, এটা একটা আমরা কাজ দিলাম, হলো কি 1 নাম্বার কাজ শিখলাম এমেজিক সংখ্যার। এখন শিখবো যে এর জন্য আসলাম, কি জন্য আসলাম? গ্রুপ আর পর্দা নির্ণয় করার জন্য। দেখো গ্রুপ কয়টা আছে টোটাল? 18টা। এখন তোমাদেরকে এই যে নিষ্ক্রিয় মূল্যটা একটু মনে রাখতে হবে। শেষ প্রান্ত দেখো, প্রথম পর্যায়ের শেষ সীমায় কি আছে বলো তো? হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ের শেষ সীমায় কি আছে? তৃতীয় পর্যায়ের আর্গন। এবং সে কত পারমাণবিক সংখ্যা নিয়ে আছে এটা একটু মনে রাখতে হবে। ওকে, তো তোমাকে আমি বললাম একটা জিনিস, সেটা হয় কি বললাম, তো মনে করো শর্টকে দেখাই। মনে করো সিলিকন, কে বলো তো? সিলিকনের তোমাকে আমি বললাম, আমি তার পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 14, তার অবস্থান কোথায়? তখন তোমাকে দেখতে হবে 14। তা আমরা জানি প্রথম পর্যায়ের শেষ সীমা কত? 2 তাহলে প্রথম পর্যায়ের 1 থেকে 2 এর মধ্যে কি থাকতে পারবে? তাহলে প্রথম পর্যায়ে শেষ পর্যায়ে নির্ণয় করি আগে। দ্বিতীয় পর্যায়ের শেষ সীমা কত? 10। দ্বিতীয় পর্যায়ে নেই। তৃতীয় পর্যায়ের শেষ সীমা কত? 18। তার মানে তার হলো 14, আর তৃতীয় পর্যায়ের শেষ সীমা কত? 18। মানে 11 থেকে 18, তার মানে এর মধ্যে আছে। তার মানে তার পর্যায়ে কত? তৃতীয় পর্যায়ে পাইলাম হলো 3। পর্যায়ে তো সহজ পাইলাম। এখন গ্রুপ, তার পারমাণবিক সংখ্যা কত? 14। কত? 14। ওকে, আর সে যে পর্যায়ে আছে সেই পর্যায়ের শেষ সীমানা কত? 18। আচ্ছা, 18 নিয়ে এখানে কত নম্বর গ্রুপে আছে? 18 নম্বর গ্রুপে। 18 নিয়ে কত আছে? 18 নম্বর গ্রুপে। ওকে, তাহলে এই যে আর্গনের মধ্যে 18 নম্বর শেষে কি আছে? আর্গন 18তে আছে। ওর 18 এবং 14 এর মধ্যে পার্থক্য কত? 4। তাহলে এখন গ্রুপের মধ্যে তাহলে কত পার্থক্য হবে? 4। 18 থেকে 4 বাদ দাও, কত হবে? 14। যেখানে দেখো জিঙ্কের ক্ষেত্রে দেখি আমরা, জিঙ্ক কত? 30। আর মুখে জিঙ্ক কত? 30। তাহলে প্রথম পর্যায়ে শেষ সীমা 2 নাই, দ্বিতীয় পর্যায়ের 10 নাই, তৃতীয় পর্যায়ের 18 একে বার করছে, চতুর্থ পর্যায়ের 34, মানে একে বার করতে পারে না। তাহলে পর্যায়ে কত? 4। আচ্ছা, এখন দেখবো তার গ্রুপ কত। তাহলে জিঙ্কের কত? 30। এই পর্যায়ে শেষ সীমা কত? 36। পার্থক্য কত? 6। তাহলে এখন 18 থেকে 6 বাদ দাও, কত হয়? যেহেতু ওই মনে করো 36 নিয়ে আছে কত? 18তে। তাহলে এর মধ্যে এদের মধ্যে পরমাণুর সংখ্যা যত পার্থক্য হবে, গ্রুপের পার্থক্য ততই হবে। কত হবে? 18 থেকে 6 বাদ দাও, 12। কত আছে এখানে? 12। ওকে, এই দেখো তুমি 3 ধরো, 3 কত? 50। তার মানে চতুর্থের শেষ সীমা কত? 36। 5-এর শেষ সীমা হলো 54। তারা 5 কে অতিক্রম করতে পারে নাই। পর্যায় কত? 5। ওকে, এর 50 আর 5-এর শেষ সীমা কত? 54। পার্থক্য কত? 4। 18 থেকে 4 বাদ দাও, 14। অবস্থান কোথায়? ওকে, তো এইভাবে আমরা অনায়াসে কি করতে পারি? অবস্থানগুলো বের করতে পারি। সোজা না কঠিন? 10 সেকেন্ডে পারবো। ফসফরাসের বলো তো কত? 15 মুছতে আছে না, তো একটু মুছতে ছাড়া দেই। মনে করো যে করে একটা বলো, যেমন নিকেল বের করো। নিকেল 27। নিকেল না 27, নিকেল 27, নিকেলের পারমিশন নিকেল 28। 28। হ্যাঁ, তাহলে 8 কমবে, তাহলে 8 কমলে তাহলে তাকে 10। 4-এ থাকবে, তাহলে কত হবে? 10 পর্যায় 4 10। ঠিক আছে, বুঝতে পারছো? পর্যায়ে ওকে, তাহলে এভাবে কিন্তু তোমরা গ্রুপ আর পর্দা বের করতে পারবা 10 সেকেন্ডে। আর পর্দা তোমাদের গ্রুপ বের করার জন্য কি ইলেকট্রোমেট করতে হবে? তুমি একটা বলো, তুমি আমাকে বলো নিকেল যে, তুমি আমাকে বলো যে কপার 29। তাহলে 36 7 বাদ দিলে 18 11 11 11 না কপার 11। ঠিক আছে। তাহলে তাহলে জিঙ্কেল ভালো আর 11। ওকে, তাহলে এটা তো পারলা নাকি? এখন আর সমস্যা আছে? তো ইলেকট্রোমিনেশন এখানে আমাদের 2টা পদ্ধতি শিখলাম, একটা আধুনিক পদ্ধতি, একটা হলো সর্বাধুনিক পদ্ধতি। ক্লিয়ার ইলেকট্রোমিনেশনের বিষয়? ওকে, তো এখন আমাদের এখানে কিছু নাই আর। এখন ইলেকট্রোমিনেশন তো শিখাইলাম, ইলেকট্রোমিনেশন একটু ব্যতিক্রম আছে। কি আছে বলো তো? ব্যতিক্রম। একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা পরমাণু চাই সবসময় কি থাকতে বলো তো? সুস্থিত অবস্থায় থাকতে, স্থিতিশীল অবস্থায় থাকতে। আর স্থিতিশীল অবস্থায় থাকতে পারে কি? পূর্ণ অথবা অর্ধপূর্ণ। পূর্ণ অথবা অর্ধপূর্ণ। একটা জিনিস দেখাই আপনাদের, অস্থিতিশীল মৌল তো আছে। দেখো ওটা তো বাদ। আচ্ছা দেখো, এই যে মনে করো আমি যদি ইকে ধরি, স্ক্যান্ডিনিয়ামকে ধরি, কোথায় কি করলাম দেখো, স্ক্যান্ডিনিয়াম কত নাম্বার? কত? 21 নাম্বার। তো 1s2 2s2 2p 6 3s 4s2 3d1 3p 6। তারপরে কি আছে বলো তো? 4s তারপরে 3d 4s 3d, তারপরে কি হবে বলো তো? 4s। কথা লাগে তো 4s পূর্ণ হওয়ার কথা নাকি? আচ্ছা, দুই দিলাম।
এখানে কত হয়? এক কত হয়? 1 1 হয়। এখানে হ্যাঁ, অনিত। 1 হয়। 20 আর আচ্ছা। 21 তো এখানে এটা 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 তো স্বাভাবিকই আছে। ইয়ে করে। কি চলে গেলাম, এটা তো গেলাম আমি অন্য জায়গায় অন্য জায়গায় চলে গেছিলাম। এটা হলো যে ক্ষেত্রে গেছিলাম আর কি, অবস্থান্তর মূল ক্ষেত্রে। তাই এটা কোনো কথা না। আসলে ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম কার ক্ষেত্রে আছে? ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে আছে। কার ক্ষেত্রে আছে? ক্রোমিয়াম কপার ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে এখানে বলো তো? ক্রোমিয়াম 24, 5 আর 1 হয় তাহলে এখানে কত আসছে বলো তো? 4। এখানে কত আসছে বলো তো? একটু বেশ থেকে আসবে তাহলে এটা হলো ক্রোমিয়াম 24। Clear? ওকে, তাহলে এটা কিন্তু ইলেকট্রোমিনাস আসলো, কিন্তু এইভাবে থাকবে না, পাশে। থাকবে না। তাহলে এরা চাবে কি সবসময় একটা সুস্থিত অবস্থায় থাকতে, পরিবেশ থেকে। অর্ধপূর্ণ পরিপূর্ণ। দেখো এই বলতেছে 3D বলতেছে ভাই আমার তো 4টা তোমার 2টা, তুমি যদি আমাকে একটা দাও তুমি অর্ধেক থাকতেছো আমি অর্ধেক, দুইজন একটা সুস্থিত অবস্থা। তার মানে কি হবে? 3D পাস হয়ে যাবে আর 4S অন হয়ে যাবে। কপার ক্ষেত্রে যদি দেখি আমরা কি থাকবে, কপারের ক্ষেত্রে কপার কত বলতো? 29। এখান থেকে 3D 9 আর 4S 2। তাহলে এরাও একই অবস্থা, বলতেছে ভাই আমাকে একটা দাও আমি 10 হই তুমি অর্ধেক হও, ভালো একটা জায়গা অবস্থান হবে। তাহলে কি হবে তখন? 3D 10 আর 4S 1 স্থিতি অবস্থা। বুঝতে পারছো? তাহলে এগুলো ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম জানতে হবে না এগুলো। এগুলো ইয়াদ থেকে এই তো এই জিনিস, শেষের দিক মনে হয় একটা ভালো ব্যতিক্রম আছে। ঠিক আছে? এইগুলো এইবার এই জিনিস, ঠিক আছে? এই দেখাই আমি তো পর্দা নির্ণয় করলা তাই না? ওকে, এখানে এইগুলা এখানে এর মধ্যে দেখবা আছে মেইনলি এটা এইগুলো আছে হলো মানে হাজারি স্যার বই আছে তোমাদের, এইটাই নাই হাজারি স্যার বই আছে। এখানে থাকার কথা ছিল, এটা নাই। এই যে নাই হাজার স্যার বই আছে। তো যাই হোক দেখাই দিলাম, ওটা যখন পড়বা তখন আর ওখানে পড়াটা হয়ে গেল। তো এই যে ছিল আজকে পড়া, তোমাদের আমি কিছু পড়া দিই। কি করাবো পরের দিন? শোনো আমি পড়া দিচ্ছি। তো তড়িৎচুম্বকীয় বর্ণালী, তো বলি তড়িৎচুম্বকীয় বর্ণালী বলতে কি বোঝায়? দেখো আমি তোমাদের বলছিলাম যে এটা তো এই দেখো কোনো একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং চারপাশে থাকে কি ইলেকট্রন, যার কারণে কি তৈরি হয়? তড়িৎ ক্ষেত্র। এবং এর কারণে কি তৈরি হয়? চুম্বক ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বকের মিথস্ক্রিয়ার কারণে এখানে এক ধরনের কি তৈরি হয়? আলোর তৈরি হয়। আলোর মানে এক ধরনের তরঙ্গ তৈরি হয় আর কি। যে তরঙ্গ কি বলবো আমরা? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় মানে বর্ণালী, যে একজন বর্ণালী তৈরি হয়, আলোর বিস্ফোরণ ঘটবে, এটাকে বর্ণালী। আলোর বিস্ফোরণ মানে কি? বর্ণালী। তো এই বর্ণালীটা কি বলবো আমরা? তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আর যে তরঙ্গ হবে তাকে বলবো আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বুঝছো? তাহলে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এখানে আলো নির্গত হবে। তো এগুলো মনে রাখবো মেইনলি, এখানে যেগুলো মনে রাখতে হবে এই যেগুলো পড়বা আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, যেটা কোনটা কি মান এটা মনে রাখবা। এই যে বেগুন এটা দুটো এক জায়গায় ডিসাইড করতে পারে এরকম 424 থেকে 450, এটা কিন্তু মিলবে না দুই বই। তার হ্যাঁ মরবে না, 451 থেকে আবার 491, এটা মনে রাখতে পারো তোমরা এমনিতে চাইলে। ঠিক আছে, দিয়ে দিলাম। এটা নিয়ে পরীক্ষায় যে বিপজ্জনক অবস্থায় পড়ে গেছিলাম। এটা না একটা রেঞ্জে একটা সেভ একটা রেঞ্জে ফালাই দিবে, ও তো দিবে না। এই রেঞ্জে তো এগুলো আছে না, রেঞ্জের মধ্যে পড়লে অঙ্গ হয়ে যাবে। এক বই একরকম দেওয়া আছে, তবে এরকম একটা বিষয়। তবে শেষ সীমানা প্রথম সীমানা আর শেষ সীমানা একই আছে সবার, ঠিক আছে? 380 থেকে 780, এটা একটা মুক্ত করবা। এটা তো দৃশ্যমান হলো এটাতে। আর একটা জিনিস মুক্ত করতে হবে, সেটা হলো কি মুক্ত করলে আমি বুঝানোগুলো বুঝাই দেবো পরের দিন। অঙ্ক আছে, অঙ্ক করতে হবে। এই দেখো এখানে বর্ণালীর শ্রেণী বিভাগ তোমাদের আগে পড়া দিয়েছিলাম এগুলো আমি। গামা রশ্মি, এক্স রে রশ্মি, অতিবেগুনি রশ্মি, কোনটার রেঞ্জ কত, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্যের কত রেঞ্জ, এই রেঞ্জগুলো মুক্ত করতে হবে। পাশাপাশি কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগানো হয় এটা একটু পড়বা। মানে এখানে মেনলি তোমাদের রেঞ্জটা মুক্ত করবা, দেন তারপর কোনটা কি কাজে লাগানো হয় একটু মুক্ত করবা। এটুকু তোমাদের পড়া, তাহলে পড়াটা আগে একদম পাতন উল্টোপাতন গুলো তো পড়াবো না, এগুলো পড়া দেবো না, এগুলো মেনলি পড়ো, ঠিক আছে? পাতন উল্টোপাতন